এই মূর্তিটাকে তুলে এর ঠিক জায়গায় রাখো, একদম মাঝখানে, ঠিক আছে? রাধা মাধব প্লিজ থামাও ওদের। ওরা যদি আমাকে তোলার চেষ্টা করে অনেক বড় সমস্যা হয়ে যাবে, আর সূর্য জানতে পেরে যাবে এটা মূর্তি নয় আমি। কার ভুলের জন্য এটা হয়ে গেল আজকে? দাদার কাছ থেকে লুকোতে গিয়ে এখানে এসে তো আরো বিপদ হলো। সামনে কি করে যাব? নিচে তো সূর্য দাদা আছে। সামনে এসো। সরি বাবা, আমি ফোনের দিকে তাকিয়েছিলাম আর ধাক্কা লেগে গেল। আরব, ঈশা, ঈশা, আরব, ঈশা, আরব তুই ঠিক হয়ে গেছিস। আই এম সো হ্যাপি। ঈশা তুই এখানে? বাবা আরব, একটু সাবধানে চলো বাবা। আরব, আমার ভাই আজকে নিজের পায়ে দাঁড়াতে পারছে, আমার ভাই নিজে পায়ে হাঁটতে পারছে। থ্যাংক ইউ সো মাচ রাধা মাধব। পরিষ্কার করো এটাকে। যাও, তাড়াতাড়ি যাও। সূর্য এদিকে আসো। টেল মি, ঈশা কেমন আছে? তুমি ওর সাথে ভালো ব্যবহার করছো তো? ও ওখানে ভালোভাবে থাকছে তো? খাওয়া দাওয়া করছে তো? আর ওখানে কেমনভাবে আছে আমাকে সব বলো। আমি সব জানতে চাই ঈশার ব্যাপারে। আমি সবসময় এই চেষ্টায় থাকি যে উনি যেন বাড়ি ফিরে আবার চলে আসেন, কিন্তু ও একই জেদ ধরে বসে আছে। আর সেই জেদের মূল্য প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক দিন এমন এমন সব কাজ করে মেটাচ্ছে যেটা ও জীবনে কখনো করেনি। আপনি চিন্তা করেন ওর জন্য, কখনো সুযোগ পেলে অবশ্যই ওর সঙ্গে দেখা করবেন আর ওকে বোঝাবেন যে ওই জায়গাটা ওর জন্য তৈরি হয়নি। ও যেন ওখান থেকে ফিরে আসে, ওই কষ্টে ভরা জীবন থেকে। খুব বাঁচা বেঁচে গেছি সূর্য দাদার কাছ থেকে। যদি ও আমাকে দেখে ফেলতো তাহলে খুব রাগ করতো। আর বাড়িতে যা হতো সেসব কথা তো ছাড়ো। আই নো কাব্যা, তুমি এসব আমার জন্য করছো। এত বড় রিস্ক নিচ্ছ তুমি, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। বৌদি, ডক্টর সময় মতো চলে আসবেন। যখন সবাই পার্টি এনজয় করবে তখনই আমরা অনুরাগ স্যারের ড্রিঙ্কে ওষুধ মেশাবো, যাতে উনি কিছুক্ষণের জন্য পার্টি থেকে উধাও হয়ে গেলেও কারোর নজর ওনার ওপর না পড়ে। কি? ঈশা যেতেই গোলাপ বাবুর বাড়িতে দুটো খুশির খবর চলে এলো। অভদ্র তো ছিলই, তার সাথে অপয়াও ছিল ওই মেয়ে। থামুন আপনারা। আপনারা কতটাই বা জানেন ঈশার ব্যাপারে? ওনার ক্যারেক্টার এরকম একদমই নয় যেরকমটা আপনাদের নোংরা মাথায় ওনার ইমেজটাকে বানিয়ে রেখেছেন। এই ওষুধটা কাব্যা, অনুরাগের কোনো ক্ষতি হবে না তো? খুব সামান্য এটা দিলে কিচ্ছু হবে না। টেস্টের জন্য এই ওষুধটা দেওয়া খুব প্রয়োজন স্যারকে। ট্রাস্ট মি,
কিচ্ছু হবে না। কিন্তু কাব্যা, এটা আমি অনুরাগকে কিভাবে? যদি সূর্য দাদা পার্টিতে না থাকতো তাহলে আমি নিজেই কাজটা করতাম, কিন্তু এখন আপনাকে এই ওষুধটা স্যারের ড্রিঙ্কে মিশিয়ে দিতে হবে। প্লিজ এটা সাবধানে রাখবেন। আরে পুরুষোত্তম বাবু, আসুন আসুন আসুন, স্বাগত। অনেক অনেক ধন্যবাদ। আপনার আসাতে এই পার্টির মান বেড়ে গেল, আর আমি এই ভেবে আনন্দিত হচ্ছি যে আপনি নিজের ছেলেকেও সঙ্গে নিয়ে এসেছেন। তোর ভাগ্যে এই 2 পয়সার ছেলে নয়, পুরুষোত্তম দাসের ছেলে আছে, এবং তোকে ওর স্ত্রী হয়েই থাকতে হবে, বুঝেছিস? আমি এই বিয়েটা করতে চাই না। পুরুষোত্তম বাবু, আমার কথা তো শুনুন। অনেক স্বাগত আপনাদের, ওয়েলকাম ওয়েলকাম। পুরুষোত্তম বাবু, একে তো নিশ্চয়ই চেনেন আপনি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আসল কথা হলো, আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য আজও নিজের পায়ে হেঁটে এসেছে। আমার আদরের আর সব থেকে প্রিয় ছেলে আরব। আশীর্বাদ নাও বাবা। আরে আরে, ঠিক আছে। হ্যালো। হুম, মূর্তি হওয়ার ছুতোয় হলেও আমি নিজের ফ্যামিলিকে তো দেখতে পারছি, আর যে টাকাটা পাবো তাতে জেঠিমার সঙ্গে করা চ্যালেঞ্জটাও জিততে পারবো। কত ভালো লাগছে। তাহলে ভদ্রলোক আর ভদ্র মহিলারা, আপনারা যেরকম জানেন, আমি নিজের পান মশলার ব্যবসাটাকে আকাশের শেষ জায়গায় পৌঁছেছি, আর আজকে আপনাদের একটা এমন একজনের সঙ্গে দেখা করাতে চাইছি যার মধ্যে আমি নিজের ছবি দেখতে পাই, যাকে দেখে আমার মধ্যে একটা আশার কিরণ জাগে যে ওই হলো যে আমার ব্যবসাটাকে আমার থেকেও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা সে রাখে, আর সে হলো আমার ছোট ছেলে আরব। ঈশা যেতেই গোলাপ বাবুর বাড়িতে দুটো খুশির খবর চলে এলো। অভদ্র তো ছিলই, তার সাথে অপয়াও ছিল ওই মেয়ে। থামুন আপনারা। আপনারা কতটাই বা জানেন নিশার ব্যাপারে? ওনার ক্যারেক্টার এরকম একদমই নয় যেরকমটা আপনাদের নোংরা মাথায় ওনার ইমেজটাকে বানিয়ে রেখেছেন। চলে আয় আয়। আজ আমার এই ছেলে আপনাদের সবার সামনে আমার কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি, আর এই হলো সেই যে আমার মান, আমার প্রতিষ্ঠা, আমার গৌরব, বংশ আর ঐতিহ্যকে আরো উঁচুতে তুলবে। বেঁচে থাক। আর যেরকম আপনারা সবাই জানেন, আর এ হলো আমার বড় ছেলে অনুরাগ। বৌমা, সামনে এসো। আর এই আমার বৌমা খুশবু। আমার অনুরাগই আমাকে আজকে একটা খুশি হবার সুযোগ করে দিয়েছে। অনুরাগ আমার বংশকে এগিয়ে নিয়ে যেতে চলেছে। আগে হ্যাঁ বন্ধুরা, আমি ঠাকুর দাদা হতে চলেছি, গ্র্যান্ডফাদার। কি?
গড রাধা মাধব, তুমি বাঁচিয়ে নিলে, নইলে সবাই বুঝে যেত যে এখানে কোনো মূর্তি নেই, বরং আমি আছি। ভালো হচ্ছে মূর্তিটা পড়ে যায়নি। যদি ভেঙে যেত তাহলে বাবুর এই খুশির মুহূর্তটাই নষ্ট হয়ে যেত। অদ্ভুত তো, এটা কিভাবে সম্ভব? মূর্তিটা নড়ছে, ব্যালেন্স নড়বড় নাকি তোর? চুপচাপ মাটিতে একভাবে দাঁড়িয়ে থাকতে পারিস না? যখনই দেখো এদিকে পড়ে যাচ্ছে ওদিকে পড়ে যাচ্ছে। প্রথম মানুষ দেখছি যে একটা মূর্তিকেও বকছে। কোনো জিনিস ভালোবেসে সামলাতে পারে না এই ব্রহ্মচারী স্বামী। এবার এখানেই দাঁড়িয়ে থাক। না, আমি এখানেই থাকি। যদি নড়তে নড়তে আবার পড়ে যায় তাহলে বাবুর কাছে আবার কথা শুনতে হবে আমাকে। এমনিতেই তো সব সময় আমার উপর নজর রাখে, এখানেও একটু শান্তিতে থাকতে দিচ্ছে না। মূর্তির বডিগার্ড হয়ে কে দাঁড়িয়ে থাকে? চিয়ার্স। তবে পার্টিটা আপনি দারুণ সুন্দর দিয়েছেন গোলাপ বাবু। আরে পার্টি তো খুব ভালো হবেই। একসাথে দুটো খুশির খবর আমার বাড়িতে। একটা তো বড় ছেলে বাবা হতে চলেছে, আর ছোট ছেলে হুইল চেয়ার থেকে উঠে নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। দারুণ ব্যাপার। আপনার দুই সন্তানের আনন্দে এত সুন্দর পার্টি দিয়েছেন। আর আপনার তৃতীয় সন্তান, তার খবর কি? আমি ঈশার কথা জানতে চাইছিলাম। ঈশা কোথায়? আমি তো ওকে একদমই দেখতে পাচ্ছি না। ও আমার থেকে অনেক দূরে চলে গেছে। কি? হ্যাঁ, হ্যাঁ, আমি বলতে চাইছি আমার থেকে অনেক দূরে গেছে ছুটি কাটাতে। ও তাই? কিন্তু আমরা তো শুনেছিলাম ওর বিয়ে হয়ে গেছে কোন এক গুন্ডার সাথে। মিথ্যে খবরে কান দেওয়া উচিত না, আর না সেটাকে প্রচার করাও উচিত। কিন্তু আরে কিন্তু টিন্তু ছাড়ুন, আপনারা পার্টিতে এসেছেন, এনজয় করুন না। চিয়ার্স। পুরুষোত্তম বাবু, আসুন। এসো বাবা। সবার মুখ বন্ধ করার একটাই মাত্র উপায় রয়েছে। ঈশাকে আপনি বাড়িতে ফিরিয়ে আনুন। আমার ছেলে এখনো ওকে খুব পছন্দ করে। আপনার পার্টির টিকিট নিশ্চয়ই চাই। ঈশা খুব তাড়াতাড়ি এ বাড়িতে আসবে পুরুষোত্তম বাবু। কথা দিয়েছি আমি আপনাকে। গোলাপ সিং নিজের কথা রাখার জন্য যে কোনো পর্যায়ে যেতে পারে। পুরুষোত্তম বাবু, আমার ঈশার বিয়ে আপনার ছেলের সাথেই হবে, আর সেটাও খুব তাড়াতাড়ি। চিয়ার্স। চিয়ার্স। চিয়ার্স বাবু। তাহলে এই জন্য তুমি আমাকে বাড়ি ফিরিয়ে আনতে চেয়েছিলে, যাতে তুমি আমাকে একটা বিজনেস ডিলের অংশ বানাতে পারো? সরি বাবা, তুমি আমার বিয়েটা সূর্যের সঙ্গে দিয়েছিলে, আর এখন আমি ওকে নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছি। আমি ওর পরিবারকে নিজের করে ফেলেছি। আজ মূর্তি হয়ে টাকা ইনকাম করে জেঠিমার হাতে তুলে দেব। আমি এই বিয়েটা ভেঙে অন্য বিয়ে করার কথা ভাবতেও পারি না। আমাকে যেভাবেই হোক অনুরাগকে এই ওষুধটা খাওয়াতেই হবে, যাতে সমস্যাটা কার মধ্যে আছে সেটা বোঝা যায়। অনেকক্ষণ
অনেকক্ষণ ধরে এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার কষ্ট হচ্ছে। তার উপর এই হাঁড়িটার ভারও আমি আর নিতে পারছি না। এই সূর্যটাও না এখান থেকে যাওয়ার নামই করছে না। একটু এদিক ওদিক গেলে আমি পাহাড়টা একটু সোজা তো করতে পারতাম। মা আরেকটা নাও। নাও না নাও না, খাও। এত খরচা করে সব আনার কি দরকার ছিল? মা আপনার শরীর কিন্তু এখন অবধি ঠিক হয়নি, আর এমনিতেও মনিকা বৌদি আর ঈশা তো বাড়িতে নেই, তাহলে খাবারটা কে বানাবে? ছাড়ো, ঈশার থেকে তো কোনো এক্সপেকটেশনই নেই। আর রিয়া, আমার কাছে কিছু আশা করো না, ওসব রান্না বান্না আমার দ্বারা হবে না। চুপ, কটকট করে কথা বলতে পারিস শুধু। এখানে তো একটা কাজও করিস না। শ্বশুর বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমোবি তুই? ভাবো না, এরকমও তো হতে পারে যে শ্বশুর বাড়িতে কাজ করার আমার প্রয়োজনই পড়লো না। দেখার একটা যেমন করে কথা বলছিস মনে হচ্ছে যেন কোনো বড় লোক ছেলেকে ফাঁসাবি তুই। কেউ আছে নাকি তোর নজরে? এখনো পর্যন্ত নাও, কিন্তু প্রয়োজন পড়লে ঠিক খুঁজে বের করব। আর হ্যাঁ, আমি যদি কখনো বিয়ে করি তাহলে করব একমাত্র কোনো বড়লোক বাড়ির ছেলেকে। ভগবান, কথা শোনো। কোনোদিন যদি আর এরকম শুনেছি, পাপ ভেঙে তোকে বাড়িতে বসিয়ে রাখবো আমি, বুঝেছিস? পাওভাজি ভালো, খাবার বানানোর জন্য কষ্ট করতে হবে না। যদিও পেটে তো আমার ইঁদুর দৌড়চ্ছে। কি হলো বৌদি? কিছু না, ভাবছিলাম যে পাওভাজি খাবো। আবার খাবে? তোমরা পার্টিতে গেছিলে তো? হ্যাঁ আমি দেখেছিলাম তোমায় সূর্যর সাথে ওই গোলাপ নিবাসে। আমি তো ভাবলাম তোমরা পার্টি করছো, আমরা তাই বাড়িতেই পাওভাজি পার্টি করছি। তারপর আমরা আমাদের পাড়ায় মিষ্টি বানিয়ে বানিয়ে ফেমাস হয়ে যাব, সবাই চিনবে আমাদের। আমাদের দোকানে লাইন লেগে যাবে। বড় লোকদের বাড়িতে খুব জমজমাট পার্টি হয়, তাই না? বৌদি, ওখানে খাবার কি কি ছিল? বৌদি বলো না, ওদের খাবার কি আমাদের থেকে আলাদা? কি খায় ওরা? হ্যাঁ বলো না বৌদি। ওই মহারানীর জন্য পেট একেবারে পিঠের সাথে লেগে গেল। খুব খিদে পেয়েছে, আর এরা জিজ্ঞেস করছে ওখানে আমরা কি কি খেয়েছি। শোনা, আমাকে বাইরে কোথাও খেতে নিয়ে চলো না, আমার না সত্যি মাথা ঘুরছে। খেতে তাহলে এবার মরেই যাব। চলো চলো যাও যাও। আই দাঁড়াও, অলসের ধাড়ি, তুমি যাবে এখান থেকে? এত এত খেয়েও তোমার পেট ভরেনি বুঝি, যে স্বামীর হাত ধরে আবার খেতে বেরিয়ে যাচ্ছ? এই যে এখানে এত এঁটো বাসন কোসন কে ধোবে শুনি? তোমার মা এসে ধোবে? হ্যাঁ, যাও। তবে গোলাপ সিং নিজের কেচ্ছা যতই ঢাকার চেষ্টা করুক, কিন্তু সত্যি হলো এটাই যে ওনার মেয়ে ঈশা তার কোনো একটা ছেলের সঙ্গে চক্কর ছিল, আর গোলাপ সিং এর সেটা পছন্দ ছিল না বলে উনি ঈশার বিয়ে কোনো গরিব গুন্ডার সঙ্গে দিয়ে দিয়েছেন। যাই হোক না কেন, তবে ঈশা যেতেই গোলাপ বাবুর বাড়িতে দুটো খুশির খবর এসেছে। বড় বৌমা মা হতে চলেছে, আর ছোট ছেলে হাঁটতে শুরু করেছে। মনে হচ্ছে শুধু অভদ্রই নয়, অপয়াও ছিল ঈশা এই বাড়ির জন্য। পয়েন্ট আছে, হ্যাঁ পয়েন্ট আছে। আচ্ছা জানো, আমি শুনেছি যে ঈশার মা, সেও নাকি অল্প বয়সে পালিয়ে গেছে। তাই মায়ের যা স্বভাব চরিত্র ছিল, মেয়েও ঠিক সেরকমই দেখাচ্ছে। থামুন আপনারা। আপনাদের মতো লোকেরা সোনাকে সবসময় পিতলই ভাববেন। আরে কতটা ভাই জানেন আপনারা ঈশার ব্যাপারে, আর না জেনে শুনে কথা বলেই যাচ্ছেন। ভুল সবাই করে, তার মানে এই নয় যে
একটা ভুলকে ধরে থেকে বাকি ভালোগুলোকে ভুলে যাই আমরা। ওর ক্যারেক্টারকে জাজ করা হয়। ওর ক্যারেক্টার এরকম একদমই নয় যেমনটা আপনাদের এই নোংরা মাথায় ওর ইমেজটাকে বানিয়ে রেখেছে। বুঝতে পেরেছেন আপনারা? হ্যাঁ বাবু। প্রশংসা আর বদনামি, এই দুটো চালই আমাদের হাতে আর থাকে না। কার কার মুখ বন্ধ করতে থাকবো আমরা? ঈশার জন্য যে আমাদের বদনামি হচ্ছে, সেটা তখনই থামবে যখন ঈশা আবার আমার বাড়িতে আসবে। বুঝেছিস তুই? হ্যাঁ বাবু, যতটা মন থেকে আপনি ঈশাকে এই বাড়িতে আবার ফিরিয়ে আনতে চাইছেন, ঠিক সেইভাবেই আমি ওকে আমার বাড়ি থেকে বের করতে চাই। বিশ্বাস করুন আমার বড়বাবু, আমি ঈশার সামনে কোনো পথে খোলা রাখবো না, শুধুমাত্র এখানে ফেরা ছাড়া। ওনাকে যে কোনোভাবেই হোক গোলাপ নিবাস ফিরে আসতেই হবে। আমি আপনাকে কথা দিচ্ছি। সূর্য, আমি তোমার জীবনে না থাকলে তোমার সত্যিই কিছু যায় আসে না।